ফ্যাসিবাদের অরাজকতা ঠেকাতে আজ থেকে জাতীয় সংহতি সপ্তাহ পালন, বৈষম্য বিরোধীর সঙ্গে এক মঞ্চে ছাত্রদল, শিবির সহ ১৯ সংগঠন। একটা পালানো সরকার, যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না। তাদের মধ্যে নির্লজ্জ সরকার, নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ। মৎস্য অধিদপ্তরের প্রকল্পের নামে হাজার কোটি টাকা লোপাট, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীর পক্ষেই সাফাই মহাপরিচালক জিল্লুরের। দুর্নীতির অভিশাপে পড়ছে বেবিচক, এখনও অভিযুক্তদের দখলে গুরুত্বপূর্ণ চেয়ার, ধীর গতিতে চলছে সংস্কার দাবি চেয়ারম্যানের। ব্যাটারদের ব্যর্থতায় অ্যান্টিগা টেস্টে হারের মুখে বাংলাদেশ, জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, হাতে মাত্র ৩ উইকেট। এবং ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, অবরুদ্ধ ইসলামাবাদ, ব্যাপক সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের পূর্ব ঘোষিত মেগা মান্ডির সংখ্যাতে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি এলাকা। ব্যাপক ভাঙচুর, লুটপাটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক শিক্ষক শিক্ষার্থী। বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কের যানবাহন চলাচল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী, মোতায়েন করা হয় ৬ প্লাটুন বিজিবি। এদিকে সংঘর্ষের ঘটনায় ৮,০০০ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। হাসান মাহমুদ ও ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে শিউলিরা রিপোর্ট। ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এর জেরেই সোমবার পাল্টা হামলা চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুলের শিক্ষার্থীরা। মোল্লা কলেজ ভাঙতে শুরু কথা, মোল্লা কলেজ আমাদের অস্তিত্বের পুরো কালকে আঘাত আনছে। আমার পরীক্ষা ছিল সোহরাওয়ার্দী কলেজে, আমরা কবি নজরুল কলেজের, তো আমাদের কালকে হলে ঢুকিয়া যথেষ্ট সময় ব্যাংক ভাঙা করছে, পুরো কলেজ ভাঙিয়ে দিছে, আমাদের বাইরের উপর আক্রমণ করছে। তো এই প্রতিবাদকে আজকে আমরা যাচ্ছি ওই ডাক্তার মাহবুব মোল্লা কলেজ ভাঙতে। কালকে আমাদের স্টুডেন্টের উপর যখন অত্যাচার হয়েছিল, যখন নির্যাতন চালাইছিল, যখন হামলা করছে, তখন আমাদের প্রশাসন কি কোনো পুলিশ সেনাবাহিনী এনে কোনো প্রোটেক্ট দিতে পারছে? পূর্ব ঘোষিত মেগা মান্ডের কর্মসূচি অনুযায়ী বেলা ১২টায় যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয় দুই কলেজের শিক্ষার্থীরা। এতে ৩ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয় মোল্লা কলেজ। এই সময় লুটপাটেরও ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ৩ কলেজের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মোল্লা কলেজে শিক্ষক শিক্ষার্থীদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বারবার যোগাযোগ করার পরও আশানুরূপ সাড়া মেলেনি। পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই এবং এসবি পর্যন্ত সেনাবাহিনীর সকলের কাছে ইনফরমেশন দেওয়ার পরও জগন্নাথের সামনে, টিএসসির সামনে রোড মার্চ করে এইভাবে একটা প্রতিষ্ঠানে হামলা করা, এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। ছাত্রদের যেভাবে পারছে এভাবে মারছে। এলাকার শিশু হইতে বড় হইতে মহিলাদের গায়ে পর্যন্ত এলাকায় হাত তুলছে, যারা এলাকার মানুষ। এই এলাকার মানুষ জানে পাশে যাত্রাবাড়ি থানা, এর পাশে হচ্ছে ডেমরা থানা। এই দুইটা থানা ওভারটেক করে যে আজকে হামলাটা হলো, এটা হচ্ছে আমার এই প্রশাসনের কাছে প্রশ্ন। এক পর্যায়ে যৌথ বাহিনীর উপস্থিতি বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান, হামলায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন কক্ষ, বিভিন্ন ফ্লোরগুলো আমরা দেখেছি। এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে, যেটা খুবই ন্যাক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি। নতুন করে সংঘাত এড়াতে সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা বন্ধ করে ঐক্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ১৯টি ছাত্র সংগঠন। ঘোষণা দেওয়া হয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের। সোমবার রাতে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জানান, ৭ দিনের মধ্যে একতা ও সংহতির বার্তা নিয়ে যাওয়া হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন।
গেল কয়েকদিন ধরেই সংঘর্ষে জড়াচ্ছে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবশেষ সোমবার 3 কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ডেমরা এলাকা। এত কম সময়ের ব্যবধানে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই অরাজকতা ঠেকাতে সোমবার রাতে বৈঠকে বসে ছাত্রদল সহ দেশের 19টি ছাত্র সংগঠন। বৈঠক শেষে ঘোষণা আসে দেশব্যাপী জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের। বাংলাদেশে যে আন্দোলনগুলো বিভিন্ন সময় এখন দানা বাঁধছে, আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে একটা মৌসুম চলছে। সেই মৌসুমে আমরা দেখছি যে আওয়ামী ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি, যেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশ থেকে যে ফেসিবাদটি উৎখাত হয়েছে তাদের নানাবিধ ষড়যন্ত্র, তারা বিদেশে বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন ফরম্যাটে তারা আবার ফিরে আসতে যাচ্ছে। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল 5 আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র নেতারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করার সরকার সমর্থন করে না বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই ধরনের ঘটনা আবারও ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যাত্রাবাড়ি ডেমরার মতো ঘটনা ঘটলে আগামীতে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না এবং আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে, এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিতাড়িত স্বৈরাচারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করে গণতন্ত্র নস্যাতের চেষ্টা চলছে। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলেও জানান তিনি। নিয়াজ মুর্শিদের প্রতিবেদন। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত বিএনপি ও জামায়াতের নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে গণমাধ্যমকেও ফ্যাসিবাদী চরিত্রে রূপান্তর করেছিল। তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দিবে, সোনালী ব্যাংককে নিঃশেষ করে দিবে। তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয়, গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে। ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ওই 3 স্তম্ভ যখন নাই তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকার, তারাও বো ডাউন করেছে, যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। বিগত 15 বছর নয় 17 বছর এই বাংলাদেশের
দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে, যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিতাড়িত স্বৈরাচারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলেও জানিয়ে দেন তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে সময়ক্ষেপণ না করে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিতের দাবিও জানান তারেক রহমান। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের 1000 কোটি টাকার সাবেক মন্ত্রী সমর রেজাউল করিমও তার ঘনিষ্ঠদের পকেটে। টাকা নিয়ে কাজ তো করেননি, প্রকল্প পরিচালকের কৈফিয়তের জবাব দেওয়ারও প্রয়োজন মনে করেননি তারা। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে এমন লুটপাটের প্রমাণ। অবশ্য হাসিনা সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী ও ঘনিষ্ঠদের পক্ষেই সাফাই গাইছেন মৎস্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক জিল্লুর রহমান। এম এ আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের নির্বাচিত 22টি হ্যাচারিকে এসপিএফ ব্রুড ম্যানেজমেন্ট সেন্টারে রূপান্তর ও পিপিএল আমদানি করতে 23 কোটি 53 লাখ টাকারও বেশি বরাদ্দ দেয় সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। বেশিরভাগ হ্যাচারি 50 থেকে 60 লাখ টাকা পেলেও এমকেএ নামের একটি হ্যাচারিকে দেয়া হয় 5.5 কোটি টাকারও বেশি। বরাদ্দের টাকায় 2 বছরে কি করেছে এমকেএ হ্যাচারি জানতে গেলে হ্যাচারিটিতে ঢুকতে দেয়া হয়নি দেশ টিভি টিমকে। তবে দেশ টিভির হাতে আসা প্রকল্প পরিচালকের দেয়া একাধিক নোটিশ বলছে বরাদ্দের প্রথম কিস্তির 2 কোটি 56 লাখ টাকাই লোপাট করেছে প্রতিষ্ঠানটি। পিপিএল আমদানির কথা থাকলেও করেনি তারা। এ নিয়ে বারবার নোটিশ করলেও জবাব দিচ্ছে না এমকেএ হ্যাচারি। রুট কেনার জন্য যে টাকাটা দেওয়া ছিল সেই টাকাটা আমরা ফেরত দেওয়ার জন্য তাদেরকে আমরা বলেছি। কাগজপত্র ঘেটে দেখা যায় মহাখালী ডিওএইচএস এলাকায় B175 নম্বর বাড়িতে রয়েছে তাদের প্রধান অফিস। এবার দেশ টিভির গন্তব্য সেখানে। তবে ডিওএইচএস এলাকায় গিয়ে দেখা যায় B175 নম্বর বাড়িটি নির্মাণাধীন। ভুয়া ঠিকানা ব্যবহার করে জালিয়াতি করেছে তারা। জাহিদুল আলম, হ্যাঁ স্যার, ওনার অফিস না, ওনার অফিস তাহলে আর ঠিকানায় দেয়া ফোন নম্বরে যোগাযোগ করলে বাসায় ডেকে নেন এমকেএ হ্যাচারির মালিক মঈনুদ্দিন। সেখানে কথার ছলে সাবেক মন্ত্রী সমর রেজাউল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতনদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানান তিনি। বাসায় ডেকে আমাকে বলে যে মঈন সাহেব, আপনি এটা কিভাবে করবেন? বাই দ্য ওয়ে, আই ডোন্ট ব্রাইব এনিবডি। সাবেক মন্ত্রী সমর রেজাউলের সাথে নিজ মুখে স্বীকারও করেন পিপিএল আমদানির চুক্তি করে 2.5 কোটি টাকা নিলেও তা করা হয়নি। এবং আমি কেপেবল, যখন আমি কেপেবল, কেন আমি দেশের মুদ্রা, বৈদেশিক মুদ্রা খরচ করে বাইরে থেকে মাছ আনবো? কিন্তু আপনি তো বিদেশ থেকে পোনা আনার জন্য কোটি টাকা নিয়েছেন। শুধু এটা পোনার জন্য না, এটার সাথে অন্যান্য অনেকগুলি ফ্যাসিলিটি ছিল, এটার সাথে পলিকিট ছিল। এ বিষয়ে জানতে এবার মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমানের দপ্তরে দেশ টিভি। এমকেএ হ্যাচারি পোনা আমদানি করেনি বলে স্বীকার করলেও আমদানি হয়েছে বলে দাবি করেন মহাপরিচালক। কাজের ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো সংশোধন করে পরে এটা বাস্তবায়ন হয়ে গেছে, যখন যেভাবে হওয়া দরকার হয়ে গেছে। সাবেক মৎস্যমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাফাই গাইছেন মহাপরিচালক জিল্লুর রহমান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। শীতের শাকসবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। এ নিয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ।
শাকিল, নিম্ন আয়ের মানুষদের মধ্যে কি স্বস্তি ফিরেছে? কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। ধন্যবাদ ডানা। একটু জানাতে চাই যে উত্তরের জেলা ঠাকুরগাঁও শীতপ্রবল এলাকা হওয়ার কারণে এ জেলায় শীতকালীন শাকসবজি অনেক বেশি আবাদ হয়ে থাকে। সেই হিসেবে এখানে স্থানীয় যে বাজারগুলো রয়েছে এখানে ব্যাপক পরিমাণে শীতকালীন সবজির দেখা যায়। যে আমরা এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের গোবিন্দনগর এলাকায় যে সবজির আড়তে আমরা রয়েছি, এখানে এসে আমরা দেখছি যে এখানে শীতকালীন অনেক সবজি এই বাজারে এসেছে। এবং একটু দামের কথা যদি বলি, যেমন লাউ গত কয়েকদিন আগেও এখানে বিক্রি হচ্ছিল 20 টাকা পিস দরে, এখন সেই লাউ 10 থেকে 15 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। এবং বাঁধাকপি গত কয়েকদিন আগেও 50 টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এবং বেগুন গত কয়েকদিন আগেও 30 টাকা কেজি দরে বিক্রি হলো, এখন 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি গত কয়েকদিন আগেও 50 টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। তো এইভাবেই প্রত্যেকটি শীতকালীন সবজির দাম 5 থেকে 10 টাকা এবং 15 টাকা করে কমতে শুরু করেছে এবং ক্রেতাদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। আমাদের সঙ্গে একজন বিক্রেতা রয়েছেন, আমরা একটু জানবো যে এই যে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে, তো এটা আগামীতে কতদূর নাগাদ কমতে পারে বলে আপনারা মনে করেন? আগামীতে শীত মৌসুমের সিজন তো এখন দাম কমবে, আমদানি হবে, প্রাকৃতিক অবস্থা ভালো আছে, যত দিন যাবে তত তরকারির দাম এখন কমবে এবং আমদানিও ব্যাপক হবে। সামনে আরো নতুন আলু উঠবে, হ্যাঁ, মানুষ কেনাকাটা করতে এখন সুবিধা পাবে। আগের চেয়ে অনেক দাম কম, দাম কেজিতে 15 টাকা 20 টাকা এভাবে দাম কম। যেমন মূলা ছিল 40 টাকা 50 টাকা, মূলা এখন 20-25 টাকা। ফুলকপি ছিল 60-70 টাকা, ফুলকপি এখন 35 টাকা 40 টাকা। লাউ ছিল এটা 40 টাকা, এখন লাউ এটা 20-25 টাকা। এইভাবে কাঁচামরিচ ছিল 100 টাকা কেজি, 60 টাকা কেজি। যারা আপনি যেমনটি শুনছিলেন যে তিনি জানাচ্ছিলেন যে শীতকালীন সবজি যত সময় যাচ্ছে দিন দিন কমছে। আমরা জেলা প্রশাসনের মনিটরিং টিম লক্ষ্য করেছি যে তারা বিভিন্ন বাজার তদারকি করছেন। এই ছিল ঠাকুরগাঁও সবজি বাজার থেকে সর্বশেষ তথ্য। শাকিল, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও সবজির বাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল। দুর্নীতির অভিশাপ পিছু ছাড়ছে না বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। অভিযুক্ত ব্যক্তিরাই পদোন্নতি পেয়ে দখল করে রাখছে চিফ ইঞ্জিনিয়ারিং পদটি। একই প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত সাবেক চিফ ইঞ্জিনিয়ার শহীদুল আফরোজকে ছুরিতে পাঠিয়ে গদিতে বসানো হয়েছে আরেক অভিযুক্ত প্রকৌশলী হাবিবুর রহমানকে। যদিও বেবিচক চেয়ারম্যানের দাবি ধাপে ধাপে চলছে সকল সংস্কার। ইশাদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। যুগের পর যুগ একটি চেয়ার হয়ে উঠেছে দুর্নীতির এপিটোপিট। এ যেন পুরনো বোতলে নতুন মদ। বলছিলাম বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার পদটির কথা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাতে বছরের পর বছর চলছে মেগা দুর্নীতি। একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক চিফ ইঞ্জিনিয়ার শহীদুল আফরোজকে 21 নভেম্বর ছুটিতে পাঠায় বেবিচক। একই পদে পদোন্নতি দেয়া হয় দুর্নীতিতে অভিযুক্ত আরেক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে। অভিযোগ আছে দেশের গুরুত্বপূর্ণ 7টি বিমানবন্দরে বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তিনি। এ সময় ত্রুটিপূর্ণ নকশা প্রণয়ন, ভূমি অধিগ্রহণে টাকা আত্মসাৎ ও ঘুষ বাণিজ্যের কারণে মুখ থুবড়ে পড়ে এসব প্রকল্প। অভিযোগের বিষয়ে জানতে হাবিবুর রহমানের মুখোমুখি হতে চাইলে বিভিন্ন অজুহাতে দেশ টিভির প্রতিবেদককে এড়িয়ে যান তিনি। তবে বেবিচক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে রয়েছে জিরো টলারেন্স। ধাপে ধাপে সকল পদে সংস্কার করা হবে বলেও জানান তিনি। আমরা এখানে আসার পরে বলেছি করাপশন জিরো টলারেন্স, এবং করাপশনে যদি কেউ এনগেজ হয়ে থাকে হি উইল বি পেনালাইজড, হি উইল বি পানিশড, এবং এখানে সিভিলিয়েশনে থাকতে পারবে না। যেটা পর্যায়ক্রমে আমরা করছি, একবারে করলে পুরো অর্গানাইজেশন যদি একবারে আমি সংস্কার করি তাহলে ডিফিকাল্টিস তৈরি হয়ে যায়। ক্লিয়ার মেসেজ হচ্ছে যে আমাদেরকে করাপশন ফ্রি হতে হবে। সিভিল এভিয়েশনকে একটা অত্যাধুনিক এবং সুন্দর এবং করাপ্ট ফ্রি একটা অর্গানাইজেশনে করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে যেতে হবে, যাতে সবাই এটাকে এক্সাম্পল হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে। এর আগেও দুর্নীতিতে অভিযুক্ত সাবেক চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেকের বিষয়ে তদন্ত করছে দুদক।
আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। বিক্ষোভকারীদের ঠেকাতেই সরকার সহিংস কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে পিটিআই। বিস্তারিত রাহান কবির শুভ্র ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল রাজপথ। কারাগার থেকে দলের নেতারা ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে ইসলামাবাদের দিকে রওনা দেয় পিটিআই এর হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। ইসলামাবাদের উপকণ্ঠে পিটিআই সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়, হতাহত হন বেশ কয়েকজন। সোমবার এ তথ্য নিশ্চিত করে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী ও ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। এ সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকে দায়ী করছে দলটি। जितनी रुकावटें ये खड़ी कर सकते हैं खड़ी करें, हमने पीछे नहीं हटना। পাঞ্জাবের তথ্যমন্ত্রী উজমা বুখারি বলেছেন, এছাড়া নিরাপত্তার স্বার্থে পিটিআই এর প্রায় ৮০ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। ইসলামাবাদের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পুলিশের একজন কর্মকর্তা নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। এছাড়া প্রদেশের আরও কয়েকটি এলাকাতেও সংঘর্ষ হয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে পিটিআই এর প্রায় ৮০ জন সমর্থককে গ্রেফতার করা হয়েছে। দেশের স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা কঠোর হতে বাধ্য। এদিকে পিটিআই বলছে তাদের অনেক কর্মী আহত হয়েছেন। বিক্ষোভ ঠেকাতে সরকার সহিংস কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইমরান খানের দল। দেশটির সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, পিটিআই এর বিক্ষোভকারীদের বাধা দেওয়ার জন্য পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একাধিক শহর ও টার্মিনালের মাঝে চলাচলকারী সব ধরনের গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে গেল ২ দিন ধরে ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এছাড়া বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ ও আধা সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। অ্যান্টিগা টেস্টে চতুর্থ দিনের শেষে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন ২২৫ রান। হাতে রয়েছে ৩ উইকেট। তাসকিনের দারুণ বোলিংয়ে ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ১৫৫ রানে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৯ রান। রিফাত আনজুমের রিপোর্ট। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ১৮১ রানে পিছিয়ে থেকে ১ উইকেট হাতে থাকার পরও বাংলাদেশের ইনিংস ঘোষণা। এরপর তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেঁধে ফেলার পরও টাইগার ব্যাটারদের বাজে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত পরাজয়ের প্রহর গুনছে মিরাজ বাহিনী। চতুর্থ দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাইকেল লুইস আর কিয়েসি কার্টির উইকেট তুলে নেন তাসকিন। ব্রাথওয়েটের উইকেট শরীফুল তুলে নিলে ৩৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৫০ রানে জুটি করেন কাভিম হজ ও অ্যাথানাজে। দ্বিতীয় সেশনে হজের উইকেট তাসকিন ও অ্যাথানাজের উইকেট মিরাজ তুলে নেন। এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিয়েভস তাসকিনের বলে বোল্ড হলে ৯৬ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। আর সামার জোসেফকে ফিরিয়ে টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট নেয়ার কৃতিত্ব করেন তাসকিন। চাপ বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ১৫২ রানে। তাসকিন ৬টি, মিরাজ ২টি এবং শরীফুল ও তাইজুল ১টি করে উইকেট নেন। ৩৩৪ রানের টার্গেটে তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতার পুরনো গল্প। স্কোরবোর্ডে ২৩ রান যোগ করতেই একে একে প্যাভিলিয়নে ফেরত যান জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন ও মুমিনুল হক। মিরাজ লিটন পঞ্চম উইকেটে ৩৬ রান যোগ করেন। লিটন ১৮ বলে ২২ রান করে দলীয় ৫৯ রানে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। মিরাজ ও জাকের ষষ্ঠ উইকেট জুটিতে আরও ৪৩ রান যোগ করেন। মিরাজ ৪৫ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
দিনের শেষ দিকে এসে তাইজুলও আউট হলে 108 রানে 7 উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে থাকে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 109 রান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।